আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ? যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ভাই এ আরেকটু স্টেজ ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হব? শালীনতার সাথে আরেকটু বললেন। নমনীয় হব? মানে বলেন ঠিক আছে মানে কথা যেগুলো আমরা তো থামাবো না আপনাকে ও কিন্তু আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা-টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানেন? কথাগুলো কেন বলছি? কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা উনাকে নিজের আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য অ্যা পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি ২-৩ জনের পানি উনাকে দিয়ে দিয়েছেন। বাড়ি থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো আপনাদের এই আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আপনারা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এইটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই। একটু মনে রাইখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন। আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই আসলে আমি আমি তো আপনার কথা তো আমি আটকাইতে আপনি পারব না কারেক্ট। বা হুজুর আপনি জি। কারেক্ট। আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন, ভাই আমি যে পরিমাণে তদবির এইটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত ৳৫০,০০,০০,০০,০০০ র মালিক থাকতাম। বাস্তব। আমি সাক্ষী এটা। মাইনে লই। অন্তত ৳৫০,০০,০০,০০০ আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসাইন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না। করানো হয়েছে, জামিন হয়েছে। কোন বলেন আপনারা জানেন, বলেন কারো কাছ থেকে কোন টাকা পয়সা নিয়েছি? চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ টাকা দিয়েছি আমি। আমি গরিব মানুষ। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছি। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে। মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এ এই মানে না করতেন, তাইলে এই এগুলিতে যাইতাম না। এখন খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ এই যে আপনারা ৩ জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না? আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই আলেমদেরকে আপনি আপনার YouTube চ্যানেলে আইনা খাইয়া ফেলবে। আরে ভাই আমি দুনিয়ায় ১ সেকেন্ড বাঁচতে পারব না আল্লাহ না চাইলে। কত এসব বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। তো এগুলো নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হইলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয় আমি যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। কেউ যদি আসলেই জঙ্গি হয়ে থাকে তারে বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল, ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, উনাকে বলা লাগে, উনাকে কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন। জীবনে আপনি জাজ হইতে পারতেন। যেই জায়গায় আপনারা আছেন, ভুলে গেলেন। তো এইজন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যাই নাই। ভাই ৫ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে, "স্যার আপনি এই লোকগুলিরে ছেড়ে দেন।" আরে যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন, "যেকোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয়, এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তারে। কোন সমস্যা নাই। মুচলেকা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নাই, করেন। যেকোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা।" এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই।
মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন আগে আপনি ভাই যেটা আমি বললেন, আপনাদের আসতেছিলাম। ধরার ১০ আমি দিনের আমি মধ্যে আসতেছি। তাকে ধরে নিয়ে ইলিয়াস গিয়েছে। ভাই, এখন আজকে আমি আসিফ আসতেছি। আদনানকে মনে করেন ধরল। ধরার পরে আপনাদের মানে এই যে উনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, কালকে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই হ্যাঁ, হ্যাঁ, আমার নামে যদি এপ্লাই আগামী দিনে করবে। আল্লাহ মাফ করুক, আমার নামে মামলা হবে। হুম। আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে। আপনি দেখেন এটা খুব একেবারে পয়েন্ট আকারে। অ্যারেস্ট করা তো আপনি বউ করে ভাই। অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই। কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সে একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম, কনফার্ম। তো ভাই আমি ইলিয়াস ভাই আমি একটু শেষ করি জি, সেটা হলো জি। আসিফ ভাইয়ের বিষয়টা বলি। আসিফ ভাইয়ের মানে প্রথমত হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো একটা ব্যাখ্যা করছেন আমি বলি। মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আবরার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন। আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন মাশাআল্লাহ আমি কারাগারে গিয়া আগে পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ? তো আমি যেমন ধরেন এই ৩ জনের মধ্যে মিল কি? আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি। সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে। এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি সেটার বিরুদ্ধেও বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। সো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকাই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আসলে গত ১৭ বছরের মধ্যে যেই দমন পীড়ন নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড় বড় একাডেমিক টকশোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিক ভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়, মানে মাজুরিয়াত চলে আসে, মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে, কনস্ট্রেন্টস কাজ করে, এটা হয়তো বা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না। আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল, আওয়ামী লীগের যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই। যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম খুন নির্যাতন আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে? বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই। এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইরাজ ভাই আপনি আমাদের চেয়ে আরো ভালো জানেন,